আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচইসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস এই অধ্যায়ের স্পেশাল 4 নাম্বার বেসিক এবং সৃজনশীল প্র্যাকটিস ক্লাস নিই। আজকে আমাদের 4 নাম্বার লেকচারে আমরা আমাদের নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা যেই টপিকটা পড়তেছিলাম সেই টপিকটা থেকে আমাদের যতটুকু বোর্ড পরীক্ষা প্রশ্ন আসার মতো ছিল এটা আমরা দেখেছিলাম। তো আমি তোমাদের একটু সাজেশন দিয়ে দিই আজকে আমাদের এই যে আমাদের টপিকের মধ্যে যে বাকি অংশগুলো ছিল, এই যে এখানে আমাদের টপিকের নাম ছিল শ্রেণীবিন্যাসের ভিত্তি। এখান থেকে আমরা মূলত 1 থেকে 16টা পয়েন্ট মুখস্থ করছিলাম। এরপরে আমাদের নটকট পড়ছিলাম, তারপর হচ্ছে আমরা এই যে সিলম পড়ছিলাম এবং প্রতিসম পড়ছিলাম, আর ভূর্ণ স্তরটাও পড়ছিলাম। আর বাকিগুলো তেমন বোর্ড পরীক্ষায় আসে নাই, বাকি যে অংশগুলো আছে। তো যেহেতু আমরা এই 3টা অংশ ভালো করে পড়ছি, প্র্যাকটিসও করছি, বোর্ড পরীক্ষার প্রশ্নও দেখছি, হয়ে গেছে। এই টপিকটা বলতে গেলে মোটামুটি শেষ। তারপরও আমি তোমাদেরকে বলি শুধু এমসিকিউর জন্য তোমরা একটু পড়ে যাবা, যেমন 1 থেকে শুরু করে বাকি 16 পর্যন্ত যেগুলো আমরা সিকিউর জন্য পড়ি নাই সেগুলো তোমরা একটু বাসায় পড়বা। হ্যাঁ, এরকম করে দাগিয়ে দাগিয়ে পড়বা। এই যে আমার ছোটো বোন পড়ছে যেরকমভাবে, এরকম করে একটু দাগিয়ে দাগিয়ে পড়বা, জাস্ট এমসিকিউর জন্য আর কি। কারণ এখান থেকে সিকিউ প্রশ্ন আসে না, যদি আসে এক সময়, যদি আসে পরবর্তীতে আসলে আসতেও পারে, কিন্তু বর্তমানে এখন পর্যন্ত এখান থেকে কোনো সিকিউ আসে না। এই জন্য আমি এখন চাচ্ছি এটা স্কিপ করে নতুন অংশ যাইতে। রিয়াজ, সুমায়া, বুঝতে পারছো? জাস্ট এমসিকিউর জন্য একটু দাগা দাগা পড়বা। আর দাগা পড়বা কেমনে আমি পিডিএফ দিয়ে দিব, সেটা দেখে দেখে পড়ে নিতে পারবা। আর না বুঝতে পারলে তো আমাকে প্রশ্ন করবা, আমি বুঝা দিব। বুঝছো সিস্টেমটা বলতেছি, এটা সাজেশন আর কি। এগুলো তোমরা বাসায় পড়ে নিলেই হবে এমসিকিউর জন্য। আমরা তো মূলত এই ক্লাসগুলো সৃজনশীল উপর ফোকাস করে মূলত পড়তেছি, তাই না? তো এইভাবে আমরা একটু দাগিয়ে দাগিয়ে যদি পড়ে ফেলি তাহলে আমাদের হয়ে যাবে। আমি আবার পিডিএফটা দিয়ে দিব, তোমরা দাগিয়ানো অংশগুলো নিজেরাও বই থেকে দাগিয়ে দাগিয়ে পড়তে পারবে। আমরা তো গত ক্লাসে বনি স্তরটা পড়ছিলাম, দেখেছিলাম কোথায় কি আসে, ইটিসি। ঠিক আছে, তো এটা গেল। এরপরে আমাদের হচ্ছে গিয়ে যে সর্বশেষ অংশটা, যেটা আমরা সবার শেষে এই যে নটকট আলোচনা, সবার প্রথম দিকে অংশ ছিল নটকট আলোচনা করছিলাম, নটকটের অংশটা আমরা পড়েছিলাম। ঠিক আছে, এটা তোমার হয়ে গিয়েছিল। এবং আমাদের সর্বশেষ যে অংশটা সেটা ছিল কি পৌষ্টিক নালী। তো এগুলো একটু পড়ে নিবা, নিজ দায়িত্বে হয়ে যাবে, টেনশন নাই। এখন কথা হচ্ছে আমি একটা সাজেশনের কথা বলি। সাজেশন হচ্ছে পরবর্তী টপিকটা হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এখান থেকেও আসলে বোর্ড পরীক্ষা কোনো প্রশ্ন সিকিউতে আসে না এখন পর্যন্ত। তো এই টপিকটা ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এই টপিকটা এখন পড়বো না। যে টপিকটা পড়বো, যেটা আজকে আমাদের মূল টার্গেট, সেটা একটু পরেই আসে। আমি তোমাদেরকে সাজেশন বলে দিচ্ছি, প্রাণী জগতের শ্রেণীবিন্যাসটা তোমরা ভালো করে পড়বা, সিকিউর মতো করেই পড়বা। এমসিকিউর মতো তো পড়বা প্লাস সিকিউর মতো ভালো করে পড়বা এখানে কি কি অংশ আছে। তো প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের মধ্যে একটা অংশ আছে, সেটা হচ্ছে আমাদের দ্বিপদ নামকরণ। এই দ্বিপদ নামকরণ থেকে প্রশ্ন আসার মতো সিকিউতে। ঠিক আছে, আমি তোমাদের দেখাই। আমাদের সিকিউর মধ্যে দ্বিপদ নামকরণ থেকে প্রশ্ন আসার মতো। তো এই দিকে একটু রিডিং পড়ে নিবা, এই বিষয়গুলো একটু রিডিং পড়লেই তোমার মোটামুটি কিছু ধারণা পাবা এখানে কী কী বিষয়ে কথা বলছে। এবং শ্রেণীবিন্যাস করতে যে 7টা জিনিস লাগে, স্পেসিস, জেনাস, ফ্যামিলি, তারপর হচ্ছে গিয়ে তোমার অর্ডার, ক্লাস, এগুলো একটু পড়ে নেবে। এগুলো আমরা 19-এ পড়ছিলাম, এগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন নাই। যেহেতু এখান থেকে সিকিউ আসে না, তাই আমি আলোচনা করতেছি না, কিন্তু বলতেছি এগুলো একটু পড়ে নিবা। ঠিক আছে, এরপর হচ্ছে কি নামকরণটা একটু পড়ে নিবা। নামকরণ থেকে সিকিউ প্রশ্ন আসার মতো, নামকরণ থেকে এমসিকিউ আসে, সিকিউ আসার মতো। এরপর হচ্ছে নামকরণের মধ্যে যা যা আছে পিছনে, নামকরণের যে একটু নিয়মকানুন রয়েছে এগুলো একটু দেখে নেবা। এবং সর্বশেষ হচ্ছে নামকরণের যে প্রয়োজনীয়তা আছে এইটা একটু ভালো করে পড়বা, বিশেষ করে গহতে আসার মতো। হ্যাঁ, নামকরণ কেন প্রয়োজন এটা পড়ে নিবা। এবং হচ্ছে নামকরণের মধ্যে যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা রয়েছে, তাত্ত্বিক প্রয়োজনীয়তা, তারপর হচ্ছে পরবর্তী অংশে আমাদের আছে যে ফলিত প্রয়োজনীয়তা, এই পয়েন্টগুলো একটু ভালো করে পড়ে নিবা সিকিউর জন্য জাস্ট। তো এগুলো জাস্ট বলতেছি পড়ে নিবা, আমি পড়াবো না এখন, কারণ এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে নাই। মূল টার্গেট হচ্ছে আমাদের যেগুলো সিকিউতে আসার মতো সেগুলো পড়বো। যেহেতু এখন পর্যন্ত সিকিউ আসে নাই, আসলে আসতেও পারে, যে অংশ থেকে আসতে পারে সে অংশ আমি বলে দিলাম আর কি। ঠিক আছে,
তো ওই অংশগুলো পড়ে নিলেই হয়ে যাবে। আমার সাজেশন কি বুঝতে পারছো? এই যে এতটুকু যেগুলো বললাম এই পর্যন্ত যতটুকু নিজ দায়িত্বে পড়ে নিলেই হবে। জাস্ট এই অংশগুলো সিকিউর জন্য জাস্ট দেখবা আর কি কী বলছে। রিয়াজ, সুমাই, আমি যা বললাম বুঝতে পারছো কি? আমার একটু বলো প্লিজ, কথা বললে বুঝতে পারবো। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা গেল। এবং পরবর্তী অংশে আমরা এখন যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের পরবর্তী অংশ। পরবর্তী অংশের মধ্যে দুইটা অংশ বলছে। এটা হচ্ছে প্রধান পর্ব বা মেজর ফাইলা আর মাইনর ফাইলা, গৌণ পর্ব। এখানে কিছু অংশ আছে, এগুলো তোমরা একটু পড়ে নিলে বুঝতে পারবা। আমি মূল আলোচনা আমি এখান থেকে শুরু করবো না, মূল আলোচনায় পরের পেজটা থেকে শুরু করব। আমরা মূলত জানি আমাদের পর্ব হচ্ছে মোট 9টা, যার মধ্যে 8টা হচ্ছে নন কর্ডাটা পর্ব আর একটা হচ্ছে কি কর্ডাটা পর্ব। তো এই বিষয় নিয়ে একটু কথা বলা আছে, আলোচনা করা আছে, তো এগুলো একটু তোমরা দেখে নিবা, ঠিক আছে? তো আমি মূল আলোচনায় চলে আসতেছি। মূল আলোচনা শুরু হবে আজকে আমাদের এই জায়গা থেকে, এই পৃষ্ঠা থেকে আমাদের কি হবে, মূল আলোচনা স্টার্ট হবে। কিংডম বা অ্যানিমেলিয়া, ঠিক আছে? এই জায়গা থেকে আমাদের আজকে ক্লাসের মূল আলোচনা শুরু হবে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, প্র্যাকটিসও করব। তো এই জায়গার মধ্যে একটা চার্ট তোমরা দেখতে পাচ্ছ, চার্ট দেখা যাচ্ছে। কিংডম যেটা, এটা আমরা 3টা অংশে দেখতে পাচ্ছি, ব্রাঞ্চ এ, ব্রাঞ্চ বি, ব্রাঞ্চ সি। আবার ব্রাঞ্চ এর নাম আছে, ব্রাঞ্চ বি এর মধ্যে নাম আছে, ব্রাঞ্চ সি এর মধ্যে নাম আছে। এরপর এখান থেকে আবার কয়েকটা অংশ বিভক্ত হয়েছে, শাখা প্রশাখার মতো আর কি ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। হ্যাঁ, তো এগুলো আমরা এখন দেখব না। আমাদের মেইন যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে 9টি পর্বের নাম। জাস্ট তুমি একটু বই থেকে দেখে নিও, এটা তো হচ্ছে চার্ট। হ্যাঁ, এই চার্টটা দেখে নিও। সম্পূর্ণ চার্টটা মুখস্থ করার প্রয়োজন নাই, আর মুখস্থ হবেও না, এত কষ্ট করার প্রয়োজন নাই। জাস্ট বলি যেভাবে সেভাবেই পড়বা। তোমাদের যে কাজটা সেটা হচ্ছে 9টা পর্বের নাম মুখস্থ করবা স্পেলিং সহ। আমি আবার বলতেছি, 9টি পর্ব, 9টি যে পর্ব রয়েছে, যে পর্ব আমরা পড়ব, এই পর্বের বৈশিষ্ট্য, পর্বের উদাহরণ, পর্বের যা যা আছে সব কিছু। তো এই পর্বের নামটাও ভালো করে মুখস্থ করবা, প্লাস লিখবা, স্পেলিংটা ভালো করে লিখবা যাতে ভুল না হয়। এবং এই পর্ব নিয়ে আমরা এই অধ্যায়টা পুরোটা শেষ করবো ইনশাল্লাহ। আমাদের মূলত এই পর্ব নিয়েই কাজ। প্রাণীর বিভিন্ন তো শ্রেণীবিন্যাসের মধ্যে এই 9টা পর্ব নিয়ে মূলত সিকিউ প্রশ্ন বেশি করা হয়। তো চলো এখন আমরা 9টা পর্বের যে একটা চার্ট আছে ঠিক নিচের দিকে, সেই চার্টটার দিকে খেয়াল রাখবো এবং পর্বের নামগুলো একটু মুখস্থ করার চেষ্টা করব। হ্যাঁ, তো বর্তমানে তোমরা স্ক্রিনের সামনে সেই 9টা পর্বে একটা চার্ট দেখতে পাচ্ছ। আর আজকে ক্লাসটার স্পেশাল অংশ হচ্ছে আমার এই জায়গাটাই। আমি এখন এই জায়গাটায় তোমাদের ফোকাস দিয়ে বলতেছি, ভালো করে একটু মনোযোগ দাও। আমি একটু জুম করি, হ্যাঁ একটু ওয়েট, আমি জুমটা ঠিকভাবে করে নিই, দেখি ঠিকভাবে জুম হয় কিনা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের 9টা পর্ব একটা স্পেশাল চার্ট। এই 9টা পর্বে আমরা ভালো করে মনে রাখার ট্রাই করবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সুমাইয়া, রিয়াজ দেখা যাচ্ছে। তোমরা আজকে 2জন ক্লাস আসো, ওদের নেট সমস্যার জন্য ক্লাস করতে পারতেছে না, হয়তো বা সমস্যা নেই, ক্লাস তৈরি করে চলতেছে, দেখে নিবে। বুঝতে পারতেছো কি আমাকে জানাও একটু? দেখতে পাচ্ছ ভালো করে দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, এবার তাহলে খেয়াল করো, আমার এই যে চার্ট আছে না, এই চার্টের মধ্যে আমাকে কি কি পড়তে হবে? জাস্ট এইটা পড়তে হবে, আর কিছু পাওয়া লাগবে না, জাস্ট এইটা। এটাও মুখস্থ করার প্রয়োজন নাই, এটাও মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। যদি মুখস্থ রাখতে পারো ভালো, না পারলে সমস্যা নেই। লেখা আছে যে প্রাণী জগতের প্রধান পর্ব, যেটাকে মেজর পর্ব বলে, এবং এদের প্রজাতির সংখ্যা। এই চার্টটা 2013 সালের যে সংস্করণ, সেই সংস্করণ পর্যন্ত চার্টটা দেওয়া আছে। তো এখানে 1 থেকে 9টা ক্রমিক নাম্বার লেখা আছে, আর পর্বের নামগুলো লেখা আছে। আর এই প্রত্যেকটা পর্বে যতগুলো প্রজাতি আবিষ্কৃত হয়েছে 2013 সাল পর্যন্ত, তার নাম্বার লেখা আছে। এই নাম্বারটা কিন্তু অনবরত বাড়তেছে, অনবরত বাড়তেছে, কমতেছে না, বাড়তেছে। কারণ আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে বিজ্ঞান বলো, জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, যাই বলো, নতুন নতুন তথ্য আবিষ্কার হচ্ছে, নতুন নতুন প্রজাতি আবিষ্কার হচ্ছে, নতুন নতুন জীবজন্তু আবিষ্কার হচ্ছে। তার মানে কি, এই যে আমাদের
যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কিন্তু নির্দিষ্ট না, সারা জীবন যে এমনই থাকবে এমন না, এগুলো প্রতিদিন কি হয়, চেঞ্জ হয়। বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস আবিষ্কার করে, সংখ্যা আবিষ্কার করে নতুন নতুন, যে এই প্রজাতির এই কয়টা সংখ্যা, ওই প্রজাতির এই কয়টা সংখ্যা আবিষ্কার হয়েছে, দেন এগুলো কি হয়, আপডেট হয়। তার মানে এগুলো ফিক্সড না, এগুলো কী হবে, প্রতিনিয়ত চেঞ্জ হবে। আর এখানেও যেগুলো আছে সেগুলো চেঞ্জ হবে। তবে এই দুইটা চার্টের মধ্যে পার্থক্য বলি, এই যে আমাদের পর্বগুলো যে আছে না, এই পর্বগুলোর যতগুলো প্রজাতি পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে, মোট প্রজাতির সংখ্যাটা লেখা আছে এখানে। আর শুধুমাত্র বাংলাদেশে, মানে আমার বাংলাদেশে এই প্রতিটা পর্ব থেকে যে কয়টা প্রাণী বাংলাদেশে পাওয়া যায়, যে কয়টা প্রজাতির প্রাণী বাংলাদেশে পাওয়া যায়, সেই কয়টা প্রজাতির প্রাণীর নাম্বার লেখা আছে। এই হচ্ছে দুইটা পার্থক্য। এখানে হচ্ছে সারা বিশ্বে যতগুলো প্রাণী পাওয়া যায় বা প্রজাতি পাওয়া যায়, আর সারা বিশ্বের মধ্যে যে যে বাংলাদেশে যে কয়টা প্রাণী পাওয়া যায় তার চারটা লেখা আছে। এই হচ্ছে দুইটা পার্থক্য। তো সুমাইয়া, রিয়াজ, বুঝতে পারছো মূল পার্থক্য দুই জায়গাটায়? জি স্যার। তো এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট একটু দেখবা আর কি। তো মুখস্থ করি, চলো যেটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এইখানে 1 থেকে 9টা পর্বের নাম তোমাকে মনে রাখতে হবে। প্রথমটা পরিফেরা, এইগুলো মুখস্থ করছো? জি স্যার। ওকে, লিখে করতে হবে স্পেলিং সহ, যাকে আমি একবার পড়ে ফেলি। পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। লাস্টবার বলি, 1 নাম্বার পরিফেরা, 2 নাম্বার নিডারিয়া, 3 নাম্বার প্লাটিহেলমিনথিস, 4 নাম্বার নেমাটোডা, 5 নাম্বার মলাস্কা, 6 নাম্বার অ্যানিলিডা, 7 নাম্বার আর্থ্রোপোডা, 8 নাম্বার একাইনোডার্মাটা, 9 নাম্বার কর্ডাটা। তো তোমাদের বাড়ির কাজ থাকবে এই প্রত্যেকটা বানান সহ সুন্দর করে লিখবা, আর কিছু না। ক্লাস কিন্তু শেষ হয় না, আমাদের মূল আলোচনার সামনে। ওকে, আচ্ছা, যারা রেকর্ড দেখতেছেন আপনাদেরও বললাম বাড়ির কাজ থাকবে, জাস্ট আপনারা এগুলো মুখস্থ করবেন, এখানে আর কিছু বলার প্রয়োজন নেই। তো এই জিনিসটা আমরা পড়লাম। এখন আমরা যেটা পড়বো এটা হচ্ছে এই পেজটা, খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়বো। এখান থেকে সিকিউ প্রশ্ন আসে, আমরা প্র্যাকটিসও করব, আশা করি দেখতে পাচ্ছ। তো টপিকটার নাম হচ্ছে নন করোটা পর্বের প্রাণীর শ্রেণীবিন্যাস। তো এখানে কিছু কথা আমি তোমাদেরকে বলবো, জাস্ট দেখলেই বুঝতে পারবে, একটু ওয়েট করো। দেখো আমি একটু বুঝা দিই, খেয়াল করো, আশা করি দেখা যাচ্ছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছ, মনোযোগ দিবা। হ্যাঁ, এখানে যে যে বিষয়গুলো বলছে আমি বুঝা দিব, যেগুলো ইম্পর্টেন্ট। ভ্রূণ অবস্থায় বা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার স্থিতিস্থাপক ও নিরেট নটকর্ড এর উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীজগৎকে 2টি দল বা গ্রুপে ভাগ করা হয়। মানে সকল প্রাণীজগৎকে 2টা দলে ভাগ করা হয় নটকর্ডের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে। আর যেসব প্রাণীর দেহে নটকর্ড থাকে না তাদেরকে বলা হয় নন করডাটা পর্বের প্রাণী বা অকর্ডাটা। মূল বিষয় হচ্ছে এটা, আমরা যে পড়তেছি না নন করডাটা, এটা হচ্ছে কি, যে সকল প্রাণীর দেহে কি নাই, নটকর্ড নাই, এটা আমি আগেও পড়ছিলাম। তো যে সকল প্রাণীর দেহে কখনোই নটকর্ড পাওয়া যাবে না তাকে বলা হবে কি, নন করডাটা পর্বের প্রাণী বা অপর নাম অকর্ডাটা। আর নিম্নে নন করডাটা পর্বের প্রাণীর দেহের কিছু বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো। যা যা বলছি বুঝতে পারছো এতটুকু? রিয়াজ, সুমাইয়া, বলতে হবে কথা, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা এই যে 1 থেকে 8টা বৈশিষ্ট্য আছে, এখান থেকে যে কোনো 5টা মুখস্থ করবো, যে কোনো 5টা। আমি একটু বুঝা দিই। দেহে নটকর্ড থাকে না বা অনুপস্থিত, এই সকল পর্বে যত প্রাণী আছে কোনোদিনও নটকর্ড থাকবে না। 2 নাম্বার, গলবিলীয় ফুলকা রন্ধ্র নেই, মানে আমরা জানি গলবিলে একটা ফুলকা রন্ধ্র থাকার কথা, থাকে না। গলবিলীয় মানে গলার অংশে, ফুলকা তো আমরা জানি এই যে মাছের ফুলকা দেখি না, শ্বাস প্রশ্বাস, যেটা আর কি ফুলকা রন্ধ্র মানে কি, ছিদ্র। তো গলবিলীয় ফুলকায় কোনো ছিদ্র নেই। 3 নাম্বার, পায়ু পশ্চাৎ লেজ থাকে না, মানে কি পিছন দিকে, পায়ু পশ্চাৎ মানে দেহের পিছন দিকে কোনো লেজ থাকে না। করোটা পর্বের প্রাণীদের কিন্তু লেজ থাকে, মানুষে কিন্তু করোটা পর্বের প্রাণী, মানুষেরও কিন্তু লেজ আছে,
কিন্তু এই লেজটা উজ্জ করা। তোমরা কি জানো মানুষের যে লেজ আছে, প্রত্যেকটা মানুষের লেজ আছে, লেজ জানো তোমরা? জি না স্যার। জানো না? শোনো না কখনো? না স্যার। আচ্ছা, প্রত্যেকটা মানুষের লেজ আছে, কিন্তু এই লেজটা দেখা যায় না। এই লেজটা কোথায় থাকে? আল্লাহ তাআলা ওরকমভাবে সিস্টেম করছে। এই লেজটার গঠন যখন আমরা পড়বো বায়োলজি এই অংশে, এর মধ্যে এই পত্রের মধ্যে আছে, সেটা দেখতে পাবা। লেজটা একবারে ছোট্ট করে একটা অংশের মধ্যে কি করা, মানে সুন্দর করে এটা লাগানো আছে। এটা দেখলে বুঝবা, যাই মনে রাখবা। তো কর্ডেরা পর্বের সকল প্রাণীর লেজ থাকে, কিন্তু নন কর্ডেরার পর্বে কোনো লেজ থাকে না। স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত অঙ্কীয় নিরেট। নিরেট মানে কি? একবারে পরিপূর্ণটা ভরাট করা। 5 নাম্বার, রক্ত সংবহন তন্ত্রে হৃদযন্ত্রের অবস্থান পৃষ্ঠদেশে। এ হচ্ছে 6 নাম্বার, রক্তের হিমোগ্লোবিন রক্তরসে অবস্থান করে। রক্তে হিমোগ্লোবিন রক্তরসে থাকে আর কি। রক্ত সংবহন তন্ত্রে হেপাটিক পোর্টাল তন্ত্র অনুপস্থিত। লাস্টে অফ অল, ত্বক থেকে চোখ সৃষ্টি হয়। মানে ত্বক থেকে কি সৃষ্টি হয়? চোখ সৃষ্টি হয়। তো এখানে অনেকগুলোই পয়েন্ট আছে, সবগুলো মুখস্থ করতে হবে না, যে কোনো 5টা মুখস্থ করবা। এখন যে 5টা তোমার সহজ লাগে। রিয়াজ, সুমায়া, বুঝতে পারছো? এ হচ্ছে সাজেশন এই অংশের, যে কোনো 5টা। আচ্ছা, এবার চিত্রটা একটু ভালো করে আঁকার চেষ্টা করবান। এটা হচ্ছে নন কর্ডাটা পর্বের মৌলিক গঠন। নন কর্ডাটা পর্বের প্রাণীদের মৌলিক গঠন। চিত্রটা একটু আঁকবা, বাড়ি কাজ থাকবে। চিত্রটা আঁকার চেষ্টা করবা এবং অবশ্যই প্রতিটা অংশের চিহ্নিত বিবরণ দিবা। বিবরণ বলতে চিহ্নিত অংশ করবা আর কি। সর্বশেষে আমরা বই থেকে যেটা পড়বো, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। MCQ তো লাগে, সিকিউ তো লাগতে পারে, তবে MCQ তো সবচেয়ে বেশি লাগে। নন করা পর্বের প্রাণীর যেই বিভাজন, সেটা ঠিক আছে। আমরা তো জানি 1 থেকে 8 পর্যন্ত যেগুলো আছে এগুলো সব হচ্ছে কি নন কর্ডাটা পর্বের প্রাণী। 9 নাম্বারটা হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণী, আর 1 থেকে 8 সবই কি নন কর্ডাটা। তো পরিফেরা, নিরিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা আর কি 51 নাম্বার। এই সবগুলো হচ্ছে কি নন কর্ডাটা পর্বের প্রাণী। এখন এই প্রত্যেকটা পর্বের মধ্যে আবার একটু বিভাজন আছে। কীরকম বিভাজন দেখো, পর্ব 1 আর পর্ব 2, পরিফেরা, নিরেরা, এই প্রাণীগুলো সবচাইতে নিম্ন শ্রেণীর প্রাণী। মানে প্রাণী জগতের যত প্রাণী রয়েছে এর মধ্যে সবচাইতে নিম্ন শ্রেণী বা অনুন্নত প্রাণী হচ্ছে এই 2টা পর্ব, পরিফেরা আর নিরেরিয়া। খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা, আমাদের সিকিউ এমসিকিউ খুব ইম্পর্টেন্ট জিনিসটা, বুঝছো? প্রাণী জগতে যত প্রজাতি আছে এর মধ্যে সবচাইতে নিম্ন শ্রেণী হচ্ছে কি পরিফেরা পর্বের প্রাণী আর নিরিরিয়া পর্বের প্রাণী। মন থাকবে? সুমাইয়া, রিয়াজ, কথা বলো। আচ্ছা, এরপরে প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, পর্ব 3 আর পর্ব 4। এই 3 নং পর্বের যে সকল প্রাণী আছে এদের কোনো সিলোম নাই। এগুলো সবাই হচ্ছে কি অ্যাসিলোমেট, মনে রাখবা। আমরা কিন্তু এগুলো পড়ছিলাম সিলোমে। আর 4 নং পর্বের প্রাণী যারা আছে এগুলো আবার অপ্রকৃত সিলোমযুক্ত বা শুরু সিলোমেট। এই 2টা ইম্পর্টেন্ট MCQ তো চলে আসে ডাইরেক্ট, মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে চলে আসছিল, কিন্তু খুবই সেন্সিটিভ, এগুলো মনে রাখবা। 1 আর 2 এই 2টা হচ্ছে সবচেয়ে নিম্ন শ্রেণীর প্রাণী। 3 নম্বর পর্বের প্রাণীর মধ্যে সিলোম থাকেই না। 4 নম্বর পর্বের প্রাণীর মধ্যে সিলোম থাকে, তবে এগুলো কি ভ্রান্ত সিলোমযুক্ত বা অপ্রকৃত সিলোমযুক্ত। আর 5 থেকে শুরু করে 8 পর্যন্ত যতগুলো আছে, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, 51 নম্বর, এগুলো সব হচ্ছে প্রকৃত সিলোম পর্বের প্রাণী, অর্থাৎ ইউসিলোমেট, প্রকৃত সিলোমযুক্ত প্রাণী। এই বিভাজনটা খেয়াল রাখতে হবে, কারণ পরীক্ষা এই বিভাজন থেকে MCQ আসে, মেডিকেলেও আসে, আবার হচ্ছে HSC-তেও আসে, সিকিউতেও ইম্পর্টেন্ট। মন থাকবে যতটুকু পড়াইছি বুঝাইছি, সাজেশন যা বলছি। সুমাইয়া, রিয়াজ, বুঝতে পারছো? জি স্যার। ওকে, রিয়াজের রেসপন্স পাইনি, রিয়াজের রেসপন্স করার চেষ্টা করো। চলো এখন আমরা সিকিউ সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, আমরা তো মেন বই পড়ে ফেললাম, এখন আমরা চলো এই টপিক থেকে আমাদের বিগত বছর বোর্ড পরীক্ষায় যেটা আসে সেটা আমরা আলোচনা করব। তবে এখানে একটা কথা বলতে ভুলে গেছি, কথাটা হচ্ছে গিয়ে এই যে আমাদের এই যে 1 থেকে 9টা যে পর্ব রয়েছে, এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, তো দেখো পারো কিনা।
এই 1 থেকে 9টা পর্বের প্রাণীদের মধ্যে সবচাইতে বেশি আছে কোন অংশের প্রাণী? অপশন বলি, করোটা, নন করোটা। কোন পর্বের প্রাণীরা সবচেয়ে বেশি অবস্থান করে পৃথিবীতে? করোটা, নন করোটা, কোনটা? কোন পর্বের প্রাণীরা পৃথিবীতে সবচেয়ে বেশি? করোটা পর্ব, নন করোটা, কোনটা? বেবি কোনটা? নন করোটা। চমৎকার, ভেরি গুড। এই যে চার্ট থেকে দেখতে পাচ্ছ, চার্ট থেকেও প্রমাণ দেখা যায় করোটা পরের প্রাণী মাত্র 68,000, প্রায় 70,000-এর মতো। আর নন করোটা পরের প্রাণী অনেক বেশি, অনেক অনেক। তার মানে পৃথিবীতে যত প্রাণী রয়েছে, যত প্রজাতির প্রাণী রয়েছে, এর মধ্যে নন করোটা পরের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি। আর করোটা পরের প্রাণী কি? লিমিটেড। মনে রাখো, হ্যাঁ। তো মেইন বই পড়ে ফেললাম, এখন আমরা প্র্যাকটিস করি, চলো। তো আমাদের পড়ার সময় মনে রাখতে হবে কোন কোন বিষয়গুলো আমাদের খুবই সেনসিটিভ, কোনগুলো আমাদের সাজেশন, এগুলো মনে রেখে কিন্তু কাজ করতে হবে। তো চলো আমরা এখন প্র্যাকটিস করি। বোর্ড পরীক্ষার প্রশ্ন যদি না দেখি আমাদের পড়া তো আসলে কাজে লাগবে না, আমরা প্রমাণ দেখবো। এখন দেখি এই জায়গা থেকে কী কী প্রমাণ আসছে। তো এখান থেকে যশোর বোর্ড 2016 সালে অনেক আগে একটা প্রশ্ন আসছে, দেখি এখানে কি বলছে, ভালো করে মনোযোগ দিতে হবে। বলতেছে প্রাণীদেহে নটোকর্ডের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে নন করোটা ও করোটা এই দুটি দলে ভাগ করা হয়। আমরা বইতেও পড়ছিলাম এই বিষয়টা। তো প্রকৃতিতে নন করোটা পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি এবং করোটাদের মধ্যে রয়েছে কিছু মৌলিক বৈশিষ্ট্য। দেখছো, আমি কিন্তু তোমাদের একটু আগে বলছিলাম, একটা প্রশ্ন করছিলাম যে আমাদের কোন প্রাণীগুলো সবচেয়ে বেশি থাকে, করোটা নাকি নন করোটা? তোমরা বলছো কি নন করোটা। এটা মিলে গেছে কিন্তু, এই যে পরীক্ষার মধ্যে চলে আসছে যে নন করোটা পরের প্রাণী সবচেয়ে বেশি। আচ্ছা, এবার দেখো কি বলছে গণনে, উদ্দীপকে উল্লিখিত সর্বাধিক সংখ্যক প্রাণী দলের বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রশ্ন পড়লাম, প্রশ্ন পড়ে আমি কি বুঝলাম? প্রশ্নে বলতেছে সর্বাধিক সংখ্যক যে প্রাণী দল আছে। আচ্ছা, সর্বাধিক সংখ্যক প্রাণী দল বলতে কোনটাকে বোঝাচ্ছে? এটা ভেরি গুড, নন করোটা। তার মানে আমাদের বলতেছে যে নন করোটা পর্বের প্রাণী যে আছে তাদের যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, বই থেকে পড়ছিলাম, সেই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে দাও। ওকে, তো চলো আমরা লিখে দিই। প্রথমত আমরা লিখতে হবে গণং দিয়ে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী হচ্ছে নন করোটা পর্বের প্রাণী। তো লিখে দিলাম উদ্দীপকে উল্লিখিত সর্বাধিক সংখ্যক প্রাণীর দল হচ্ছে নন করোটা পর্বের প্রাণী। নিচে নন করোটা পর্বের প্রাণীর দলের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। আমরা যে বই থেকে পড়ছি সেগুলো দিলেও পারো, অথবা এখানে যেগুলো লেখা আছে এগুলো মুখস্থ করলেও পারো, কোনো সমস্যা নেই। তবে 6টা দাও, 7টা দাও, যাই দাও, সমস্যা নয়, ইচ্ছা। তো এখানে বলছে 1 নম্বরে নটোকর্ড অনুপস্থিত, নটোকর্ড থাকে না, এটা আমরা পড়ছি বইতেও। 2 নম্বর স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত, অঙ্কীয় ও নিরেট। স্নায়ুরজ্জু যেটা, এটা কি থাকবে? নিরেট থাকবে, মানে পুরোটাই থাকবে পরিপূর্ণ, এবং এখানে অনেক গ্রন্থি থাকবে। আমরা জানি অনেকগুলো গ্রন্থি আমাদের দেহে থাকে আর কি। এরপরে গলবলীয় ফুলকারন্ধ্র এবং পায়ু পশ্চাৎ লেজ থাকে না। গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে না এবং লেজ থাকে না। 4 নম্বর রক্ত সংবহন তন্ত্রে হৃৎপিণ্ডীয় পৃষ্ঠীয়, রক্ত সংবহন তন্ত্রে হৃৎপিণ্ড পৃষ্ঠীয়। এই বিষয়গুলো বর্তমানে আমার নলেজে নাই, এগুলো ব্যাখ্যা দিতে পারতেছি না, দুঃখিত, কিছু মনে করো না, জাস্ট একটু মনে রাখবা। পরবর্তীতে যদি পারি কোনো সময় এগুলোর ব্যাখ্যা আমি দিব, যেটা কি, এটা কি, এটা কি, ইটিসিটিসি, জাস্ট মুখস্থ করো। 5 নম্বর রক্তের হিমোগ্লোবিন রক্তরসে থাকে। আমরা জানি হিমোগ্লোবিন হচ্ছে একটা উপাদান যেটা কি মানুষের শরীরেও আছে। আর রক্তের রং লাল হয় কেন জানো? এই হিমোগ্লোবিনের জন্য। আমরা জানি রক্তের রং লাল হয় শুধুমাত্র এই হিমোগ্লোবিন থাকার কারণে। আর রক্তের হিমোগ্লোবিন কোথায় থাকে? রক্তরসের মধ্যে থাকে। এবং পরবর্তীতে বলছে হেপাটিক পোর্টাল তন্ত্র থাকে না। তো এখানে আমরা যেগুলো দেখতেছি বই থেকে, আমরা যেগুলো পড়ছি, মিলিয়ে ঝিলিয়ে লিখব। এগুলো যে সব লিখতে এমন কোনো কথা নেই। যেগুলো তোমার কাছে মনে রাখবা বা মনে থাকে সহজে, যেই পয়েন্টগুলো মনে রাখতে সহজ হয় সেই পয়েন্টগুলো তুমি লিখবা আর কি, তাহলেই হয়ে যাবে।
সুমাইয়া, রিয়াজ আমাকে জানাও পুরোপুরি উত্তরটা ভালো করে যে বুঝা দিলাম বুঝতে পারছো কিনা। জি স্যার। ওকে, রিয়াজ রেসপন্স করো, রিয়াজ যেহেতু রেসপন্স পাইনি আমি, আমাকে জানাইও। ওকে, তো এই পর্যন্তই আমাদের আজকের ক্লাসটা থাকবে আজকের মতো। যে টপিক পড়ছি এই টপিক থেকে আমরা সিকিউ প্র্যাকটিস করছি, বইও প্র্যাকটিস করছি। এই পর্যন্ত আমাদের এই লেকচার এখানেই কমপ্লিট। নেক্সট ক্লাসে আমরা এই পরবর্তী অংশ থেকে আসবো ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্তই, নেক্সট ক্লাস অপেক্ষা থেকেও নিয়মিত ক্লাস করো। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই রাখলাম। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে নতুন টপিক নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।